তার মধ্যে মানুষ কি দেখে আমি তো জানি না। ওই তখন দত্তটা ওই ওই বিশ্বরোডটা হয়েছিল না, মোটামুটি হয়েছিল ওই যখন কোন সালে জানি যৌথ বাহিনী দিয়েছিল 2007 সালে না কত। আমাকে ওই আমার একটা গাড়ি ছিল মোটরসাইকেল, তখন তো সেনাবাহিনী ভরা, খালেদা জিয়ার সময় তো। তা ঠাকুরে নিয়ে আমি যাচ্ছি, আমি মাঝখানে, দিলীপ চালায়, আমার গাড়ি কিন্তু বলো বুক নাই, ড্রাইভিং লাইসেন্সটা কিছু আমার মূলত কিছু নাই। এখনো যে গাড়িটা আছে রাখাল কাকুর ওখানে দেখছি, মানে একটা গাড়ি এখন আছে, ওইটার আগে সেটা লাল ছিল, ওইটা দত্তটাকে থেকে চড়ে নিয়েছিল, ওইটা সেটা লাল বডি ছিল। হ্যাঁ, সেনাবাহিনীর সামনে ধরেছে একটা সেনাবাহিনী, কাগজ কিছুই তো নাই। আমি বলছি ঠাকুর, ঠাকুর, হ্যাঁ এই দত্তর আশ্রমে, যান যান যান, চলে যান। কি দেখছে, গাড়ি তো ভরা, সব গাড়ি ধরে দাঁড়া করে রাখছে গাড়ি, তখন তো যান যান যান। কি দেখছে সেই জানে। আমি আসলে সবকিছু আসলে মূলত কি দুনিয়াটা বললাম না, ঠাকুর যখন কীর্তন আসরে যেত, কীর্তন করতে 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 ওনার কীর্তনে একসময় কোকিলও আসছে, তা তো শুনছেন মনে হয়, ওই যে তাই ওই যে কাঠি কমিটির হরিসভায় কীর্তন হতো, সেখানে কোকিল পর্যন্ত আসছে। তো ঠাকুর কীর্তন করতে করতে ওই আসরে কিন্তু অজ্ঞান হয়ে যেত। আমি কোলে করে নিয়ে নিয়ে আসলে সিটে বসাতাম, বা যত দূরে হোক, তার কীর্তন ভক্তমহলে কীর্তনে বা অন্য জায়গায় কীর্তনে অজ্ঞান হইত, কীর্তনে নিয়ে ওনার কোলে করে ওই আসরেই উনি, আমি যে দাঁড়াতাম, উনি একটা পরে যাওয়ার সময় আমি কোল দিয়ে ধরে নিয়ে আসতাম। যখন নিয়ে সিটে বসাম তখন উনি অজ্ঞানের মতন কীর্তন কিন্তু করে, মুখে শুনতেছি কীর্তন একা একা করে, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ওই সমাধি থাকার পরে সে আবার ওঠে। এই হয়েছে তার নাম। এই জন্য দুনিয়াটা মনে করতাম কি যে, আর কাছে থাকলে সেই জিনিসটা, সবাই তো আসে যার যার। একদিন শোনো, উনি আমার আর শুকুরে বহুত পিটাইছে, মারছে কিন্তু। ওনার লাঠিগুলো তো বান্ধানো লাঠি ছিল, বাঁশের লাঠি সব বান্ধানো ছিল, সুন্দর সুন্দর কত পদের লাঠি। তা ওই গুণে খুব রোগী আসতো, ক্যান্সার রোগী, রোগী, রোগী ভরে যেত। মানে উনিও গেছে তখন পাগল হয়ে রোগীর তাড়নায়। তো ওরে আমারে কেন দাওয়াই দিই না বা আসতে দেই কেন, এই জন্য পিটিয়েছিল একদিন, একটা পিটান দিছিল, পিড়াই তো আমার দুইজনে সামনে পাওয়া ওগুলো করতো। তাহলে আমিও তখন দত্তডাঙ্গা 2টা পানসি, দত্তডাঙ্গা ওই জায়গায়, তখন তো বড় ওইখানে যাতায়াত করতাম, তো পানসি ছিল। তা আমরাও ভাবি যে উনি তো করুণাময়ী, নিষ্ঠুরতাও আছে, কিন্তু উনি তো করুণাময়ী, উনি তো জীব সেবার জন্য, জীবের জন্য, জগতের জন্য উনি তো ইয়ে গেন। তা আমরা একটু একটু অন্য লেভেলে আলোচনা করতাম সবসময় ঠাকুরকে নিয়ে। তখন আশ্রমের অবস্থাও বেশি ভালো না, প্রথম পর্যায়ে তো দত্তডাঙ্গা। তা আমরা তো ওই চাটা খেয়ে আবার রাস্তায় থাকতাম, একটু মেয়াকে একটু চাপচপ ছিল, ঘুমাতাম না, বেশি হাঁটাচলা করতাম। তা আমরা কয়জন, আমি সবু, বিরাট ছিল পাঞ্চি চালাতো, আমরা সাইডে এক জায়গায়। কিন্তু ওই দিন রোগীও কাতরাচ্ছে, আশ্রমে ভরা রোগী। এখন ঠাকুর একটা আন্ডার পরা, খালি একটা আন্ডার পরা, খালি গায়ে, উনি সব ঘুম, ঘরে কেউ নেই, 12টা 1টা 2টো বাজে এরকম, সব ঘুম। উনি দরজা খুলে একা বেরোইছে,
বের হইয়া হাঁটতে হাঁটতে দেখে মন্দিরে উঠেছে রোগীর দ্বারে, রোগীর খবর নিচ্ছে। হ্যাঁ, সব রোগীর দ্বারে শুনতেছে। আমরা গিয়ে দাঁড়াইছি বাড়ি, মানে উনি প্রায় শেষ পর্যায়ে, উনি আমাকে দেখে দৈর্ঘ্যে জড়াইয়া সে যে কি কান্না। তো মানুষ তো বুঝতে দেয় নাই কোনোদিন যে সে কির জন্য কি। আর আমাকে তো ওগুলা বাড়ার থেকে দেখাইছে, মারছে, কিন্তু ভিতরে তো তারও। যাই হোক, পরের দিন দেখলাম ওই সকাল হলো, ব্যবস্থা দিয়ে যাইতে ভালো হয়ে যাওয়া যাও। মানুষের জন্য, জীবের জন্য করছে। দেখো, আমি যখন পিরোজপুরে থাকি, তখন তো ওই পিরোজপুরে নাম শুনছো মনে হয়, আউয়াল মিয়ার নাম ছিল, জিয়ার নাম শুনছো, মেজর জিয়া গেলে ওই কোলের মধ্যে যে বসতো। আউয়াল মিয়া যখন আমি পিরোজপুরে, তখন ওনার সাথে আমার ভালো সম্পর্ক। আউয়াল মিয়া অনেক ফিগার তো, 5টা ভাই 6টা ভাই সব এরকম। তখন উনি কিছুই না, আওয়ামী লীগে মোটামুটি। তো আমি কোনবার জানি, আমি যখন চলে আসছি 88-90-তে, 98 কত যেন, তো উনি এরপরে কিন্তু আশ্রমে আসা দিল, দত্তডাঙ্গা। সপ্তাহে 15 দিন পর একবার আসতোই মাইক্রোনিয়া। তা উনি আবার বিয়ে করছে তো মাদারীপুর, আউয়াল মিয়া পিরোজপুর। এই হিসেবে ঠাকুরকে আবার সারাবাবু ডাকতো। হ্যাঁ, আমরা আবার দুলাভাই ডাকতাম। উনি প্রায় আসতো যেত, দত্তডাঙ্গা আসতো, পাশুরিকে থাকলে পাশুরি আসতো, এখানেও এসেছিল একবার, ছিল না বল। এইখানে আমি পানসি কেবল উনি দিয়ে মাইক্রো নিয়ে চলে আসছে, ঠাকুর ঢাকা জাতীয় হবে আমার নমিনেশনের জন্য। আর ঠাকুর করলো যে এত এখানে মেয়ে ছিল, তো ওনাদের তো অনেক মেয়ে ছেলেরা, আমার তুমি একটা ঠাকুর এই গামছা পরেই ওনা নিয়ে গেছে সেই ঢাকা। বললো যে বিপ্লব, তুমি একটা দায়িত্বে রাখবা। আমি বলছি দায়িত্বে আমি না, তুমি রাখবা সব, আমি উপলক্ষ, তুমি সব। আমি যাব আর আসবো। ওনারে আর ছাড়লো না, সেই রান্না করে নিয়েছে পিরোজপুর থেকে, পাচুরিয়া রেখে আইছে। সে ওনার পাঞ্জাবি ওনার প্যান্ট পরায়ে, পান ছিঁচুনি কিনে দিয়ে উনি গেল সেই ঢাকা। যাই বলছিল শেখ হাসিনা, মা আমি 2টো পা রাখার জন্য তোমার দ্বারে এসেছি। আমাদের পরে যে আবুল মেশন বলছে যে 2টা পা রাখার জন্য আসছি মা। তার উনি মুস্কি করে হাসি দিয়া বলছে, ওরে কি ভোট দেবে হিন্দুরা? কারণ পিরোজপুর তো হিন্দু এরিয়া, তো নাজিরপুর পিরোজপুর মিলে তো এক ছিল। যা দেবে কি দেবেন তা আমি জানি না মা, আমি কিন্তু টোপ ফেলাই গেলাম। এখন পাঙাশের উচিত, সে ধরবে কি ধরবে না, এইটুকু বলে এসছে। আর বলছে বাস চিল সবল দিলে খেরকুটা নাই, আমি সবল দিলে কিন্তু ধামাসহ নিয়ে যাই, একটু বলে বের হয়ে যাইছে। তারপরে আবুল মিয়া এসে বলছে, বেরোই সে বলছে যে আমি নমিনেশন পাইছি, দিলেও পাইছি, না দিলেও পাইছি, এইটুকু সে বলছে। ওই বছর শেখ হাসিনা হেরে যায়, 2006 না 2007 সালে জানি হেরে যায়। এরপরে ওই পিরোজপুরে যাই, উনি তার আগেই যখন উনি হতে পারে নাই, যখন ওই নমিনেশন দেয় নাই, ওই পিরোজপুর গেলে 1 মাস থাকলে উনি বাজারটা আমাকে করে দিত। বাজার, যত বাজার, বিপ্লব সকালে বাজারে আসো, ওনার বাসায় আবার রান্না করে আমরা যে খাওয়া সেবা আদি করি। ওনার জন্য সিংহাসন মানে ঠাকুরের জন্য, ওনার একটা ঠাকুরের একটা সুন্দর, কিন্তু এত আন্তরিকতা। পরে কিন্তু উনি 2বারই এমপি হলো, 2বার কিন্তু এমপি হয়েছে পরে, হয়তো ঠাকুর। এখন উনি কিন্তু জীবের জন্য এগুলো করছে, ভালোবাসার মূল্য দিয়েছে উনি। মূলত উনি ঢালাওভাবে কোনো শিষ্য বা মন্ত্র দেয় নাই, কিন্তু দিছে কি দেয়নি। যদি কারোরে লাখে কোটিতে একজন দিছে নাকি, স্বপ্নে কেউ দিচ্ছে,
যেমন আমি একদিন পায়খানায়, উনি পায়খানায় বসায়, আমি তো তখন সিগারেট টিগারেট কিন্তু খাই না একটা, তবু উনি সিগারেট পায়খানায় বসে সিগারেট খেত, একটা দুটো খেত। আমি পায়খানায় বসে, সবু না থাকে, না হয় আমি থাকি, পায়খানায় বসাই দিয়ে কেন একটা সিগারেট ধরাইয়ে, বেনসন সিগারেটই খাতে উনি, বেনসন, তারপর তারা খেত ক্যাপস্টান, তারপর ফাইভ ফেভও খেত। মানে আমরা একটু ব্র্যান্ডেডটাই খাওয়াতাম ওনারে, ইচ্ছে করি শখ করি, যদি খায় ভালোটাই খাবে, ছোট খারাপটা খাবে কেন, এইভাবেই। তো ওনার এটা ধরাই দিতাম, উনি খেত। আবার ওইটা শেষ হয়ে গেল, এই আটা সিগারেট দে, কেন উনি, উনি যেখানেই বসতো সেখানেই উনি একটা কিছু ভাবতো। হুম, ওই সিগারেট খাওয়া কিন্তু ওনার উদ্দেশ্য না, আর পায়খানা যাওয়ার উদ্দেশ্য না, ওখানে গেলে সময় কাটালো আর অন্য কিছু একটা ভাবতো। হুম, এই জন্যই ওইখানে বসেও আমরা অনেক মানে সে ভজন জগের কথাও আলোচনা করতাম। হুম, তো তখন বলছিল, ওই সবু বলছিল যে হ্যাঁ, আমাকে দুজনে বলছিল যে একটা এই মন্ত্রটা একটু মনে রাখিস, বলিস, বলছিল। এখন ওটা তো হয় কি, আরো কিছু বলেছিল, কিন্তু মূলত ওনার একটা গতি ছিল আলাদা। সেই গতি তো ঢালাউভাবে তো উনি করে নাই, যে একটা সাইড করে, যেন আজকালকে গুরুগৃহরা যারা গুরুরা একটা সাইড করে নিয়ে যায়, কিন্তু করে না। কারণ এই গুরুগৃহের জন্যই কিন্তু আমাকে একটু সমস্যাও একটু আছে, আছে না। তারা ওই গুরু ছাড়া আর কিছু বোঝে না। আমরা কিন্তু আমার ঠাকুর গুরুগৃহী করেছি, কিন্তু তার ভজন রাস হয়ে গেল শ্রীকৃষ্ণ নিয়ে, এইটাই লীলাটাই ছিল তার, শ্রীকৃষ্ণ লীলাটাই তার ছিল। এই যে তার যখন যাত্রার জীবনে কৃষ্ণ যাত্রা ছিল, সেটা কিন্তু সবাই জানে। হ্যাঁ, কৃষ্ণ লীলা যেটা বলে, সেই লীলাটাই কিন্তু সে করে গেছে মূলত। সবসময় সে শ্রীকৃষ্ণর কৃষ্ণ লীলাটাই করছে, বৃন্দাবনের কি সেই সখাগে নিয়ে সেইটাই করতো কিন্তু মূলত। শ্রীকৃষ্ণের যে করছে কি বৃন্দাবনে যেটা, ওইটাই, ওই লীলাটাই কিন্তু সে সব করছে। শ্রীকৃষ্ণ ওই যে একটা একটা তো আছে, ওই যে বইতে বা যাত্রায় যে এগুলা করে, পর্বগুলো করে, হ্যাঁ, উনি কিন্তু সেগুলোই করছে। আমরা অনেক সময় হেঁটে যাই, আমার আমার কষ্ট হয়ে গেছে, কেন আমি কান দিয়ে ললাম, এই আমার ব্যথা ব্যথা করে আমার নামাই দিই। আবার আরেকজন, মানে এই যে একটা কি যে সেই আনন্দ আমরা এক সময় উপভোগ করেছি, আসলে খুব এখন ভাবি, ওই ভাবতে ভাবতে দিনগুলো কেটে যায়। আমি যখন দত্তডাঙ্গা থাকতাম, আমি সবু, ওই বিবেক ঘোষ আসে না, বিবেক ঘোষের নাম শুনছেন তো, নালুয়ার, ওনার সাথে আমার আগেই, আমি যখন লেখাপড়া করতাম, ইন্টার পড়েছি আমি কাঠালিয়া থেকে, ঝালকাঠি। তো ওনার ওখানে আসতো, ওনার সাথে আমার আলাদা একটা সম্পর্ক ছিল, লরা সাইসা উনি আসতো, ভালো একটা সম্পর্ক ছিল ওখানে। তো দত্তডাঙ্গা বসে আমার সাথে, আমি সবু ঠাকুরের সাথে রাগ অনুরাগ দিয়ে একটু ফাঁকা ফাঁকা কদিন খাওয়া দাওয়া করি না, চান করি না, ওনার চা করে দেয়, এই এরকম ভাবে চাটা দিয়ে একজনের বানাই দিতাম ঠাকুরের বাড়ি, আমি ঠাকুরের সপুরে ভারী রাখতাম। এই ভক্ত মনের মধ্যে সপুর আমি কিন্তু এই আশ্রম জীবনে আগে যারা অনেকে ডাকতো ঠাকুরের প্রথম বয়সে, কিন্তু এই সময় আমি সপুই ঠাকুরের ভারী রাখতাম। হম, হ্যাঁ, বাটিরে চাড়া দিয়ে, মানে এইরকম একটা রাগ অনুরাগ বা ওনার এরকম অবস্থা একটা। লাস্টে শীতের দিন সবু গেল, তো এক জায়গায় যাবো আজকের, নালুয়া যাবো আজকের। তো ওনার মধ্যে একটা, ওনার দুজনের মধ্যে স্বামী স্ত্রীর মতো একটা ভাব, বিবেক গোসাই ঠাকুরের মধ্যে, মানে এরকম আসলে কোলে বসে, একটু মুখে খায়, একটু খাওয়া, এরকম। তো আমি আর একটা কাঁথা গায়ে দেওয়া, কাটতে পৌষ মাসে তো একটা কাঁথা গায়ে দেওয়া, সবুর আমি কাঁথা গায়ে দিয়ে চলে গেছি। চলে গিয়ে গিয়ে দেখি উনি ঘুম, বিবেক গোসাই ঘুম, দুইজন ঘুম। তো ওরা বলছে যে ডাকবো, যারা ছিল ওনার সেবাই, ডাকবো না, ডাকার দরকার। পরে ঘন্টা খানে ছিলাম, দেখে টেকে আবার চলে এসেছি। উনি কিন্তু পরপরই চলে এসেছে, চলে এসছে কিন্তু এখন লোকজন চলে আসছে। এখন তো
মূলত তো ঠাকুর তো আসিয়ান এগো মধ্যে তো একটার মাধ্যমে তো একটা কিছু হয়, তাই না? এগো দেখার দুজনার প্রয়োজন ছিল, আর আমাদের সাথে এরকম হবে, আমরা ওখানে যাব, মানে চলে আসে পরে এই তো আনন্দ সেখানে দেখে কি আনন্দ। শেষে ঠাকুর বলল, যারা অন্তরের খবর জানে, যাকে যাকে সাথে যোগ আছে, যোগসূত্র, এই যে রথ হলে ছাড়াও দত্তডাঙ্গা, এই যে মিহির কাকা মারা গেল না, কাটরা, মিহির, পলাশ, এ দিয়ে অনেকে, ওরা এই যে দিগার করে, এটা ওই যে ওর নাম কি, চেয়ারম্যান, ওর নাম কি, ওরা শুক্রবার বিকালে চলে যেত দত্তডাঙ্গা, 10-12 জন। শনিবার সারাদিন থেকে বিকেলে আবার অনেকে, শনিবার বন্ধ ছিল, রবিবার আবার অফিস দোকান। তখন তো পলাশের ওই লঞ্চঘাট আসলো দোকান, লঞ্চঘাটও আর ই ছিল, গ্যারেজ ছিল ওখানে, লঞ্চঘাটাই আর গ্যারেজ ছিল, একটা লঞ্চঘাটা খান নদীর পাড়ি ওইখানে, ওইখানে যেখানে ওই ব্রিজটা হচ্ছে না, ওখানে একটু সামনে আগে, ওখানে আর গ্যারেজ ছিল পলাশের। আবার কি সে আনন্দ ওরাও করতো, আমরাও পাতাম। আর ভক্তরা তো 200-500 লোক থাকতো সবসময়, মানে যেখানে যে লোক, যত লোক আনন্দ করতি, কীর্তন, মানে একটা আসলে একটা বৃন্দাবনের মতো। হ্যাঁ, হিন্দু নাই, মুসলমান নাই, মহিলা নাই, পুরুষ নাই, মানে সবার মধ্যে একটা ভাব ভাব, প্রেম, ভক্তি ভাব। আর উনি তো গণ্ডির মধ্যে ছিল না, ওই বিবেক ঘোষের লোকও আসতো, সুখ গোসাই আসো, ওই যে যত প্রকারে আসো, সবাই ওখানে এসে একটু মজা পেত, আনন্দ পেত। সবাই একটু খোরাক। আর উনি তো কথা বলতো সবসময় সার্বজনীন কথা, ব্যক্তিকেন্দ্রিক কোনো কথা বলতো না, সবাই যে যার গ্রহণযোগ্য, সবাই গ্রহণযোগ্য হবে, সে তাতে একেবারে গরিব থেকে একেবারে কোটিপতি, একেবারে যারা খারাপ কাজ করুক আর বড় কাজ করুক, অফিসার করুক, সরকার থাকুক আর অকর্ম থাকুক, সবার প্রয়োজনে কথাগুলো বলতো। তাতে খারাপ লোক বলতে গুন্ড বদই ভালো খারাপ, যত খারাপ লোক আসুক, তারা আসলে যে টার্গেট নিয়ে মন নিয়ে আসুক, তার সামনে আসে ওই কথা বলতে পারেনি, কোনোদিন পারেনি, দেখিনি যে তারা যত বড়, কিন্তু সামনে আসলে আর এই যত খারাপ মন নিয়ে একটা মানুষ আসছে, মনে করো খুব খারাপ, এই খাতি হয়েছে, আমার সাথে খাতি হয়, সে কি বলবে? উদাহরণস্বরূপ আমার সাথে খাতি হয়, সে কি বলবে? বলার কিছু থাকবে তার? শেষ, তার যা বলবে শেষ। খাবার দে, ওরে এই তো চা খেয়ে 1-2 সময় খাই, এই নে তুই খা, শেষ শেষ। আমার জীবনে বয়স তো 59 বছর, আশ্রম জীবনে এত কথা কিন্তু আমি, নিখিলও আমার দাদা অনেকে বলছে, কিন্তু আমি কিন্তু দেই নাই, এত কথা আমি বলিনি কোনোদিন। সপুর আমি চা খেতাম না তো 10টা 11 12টা চা খেতাম, দেখো। তা ও ওই চা, দুধ চা খাতো বেশিও, আমি একটু লাল চা খেতাম। তো ওই আমার কাপে স্যাপ দিত, আমি ওর কাপে স্যাপ দিতাম, মানে এই সমস্ত ফালতুমি করতাম। ঠাকুর এখানে উঠে উঠে আমি চা খাবো, চা দেয় পাশেই, ওনার শোয়া পাশেই আমার চা করি, 2 হাত দূরে হবে। এখন আমি চা তো বানাতে হবে, ওই চা আমি ওতে দেওয়া যাবে না, হ্যাঁ আমি ওই চা খাবো, ওই চা আমার, উনি তো সব দেখছে ওখানে এসে, ওই চা আমি খাবো, ওই চা আমার দিতে হবে। আমরা দুজন মানে মানে বোঝো না, সে ভাব সেই চা খেয়ে আসছে। একদিন শোনো, আমরা দুজনে ওই রকম ঠাকুরের সাথে রাগ অনুরাগ। সকালবেলা সব খুলে দিয়ে খালি পায়ে একটা গামছা পরা, ওর একটা, আমার একটা গেঞ্জি গায়ে, হাফাতা, ইন্ডিয়া চলে যাচ্ছে, সব ওনার দ্বারে রেখে ইন্ডিয়া চলে যাচ্ছিস। তখন তো এইদিকে রাস্তা, ওদিকে জয়ঢির মধ্যে রাস্তা ছিল না,
সত্যি বের হয়ে গেছি দুজনে, একেবারে ভোরে বের হয়ে গেছি। তবে ওই সাসিয়ার একটা লোক ছিল, ছোটকাল থেকেই যশোর থাকে, নাম হচ্ছে রমেন মণ্ডল। ঠাকুরের এই চোখ অপারেশন, হার্নিয়া অপারেশন উনি করে দিয়েছে। একটা চেনবা মনে হয়, দীপঙ্কর নাকরে চেনো, ডাক্তার, খুলনার, ওনার বাড়ি সাসিয়া। তো উনি হয়েছে যশোর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক। মানে উনি মারা যাওয়ার আগ পর্যন্ত ছিল, ওনার কিন্তু নির্বাচন লাগেনি। খুব ক্ষমতাশালী এবং টাটার এজেন্ট উনি যশোরে, একেবারে ঠাকুরের খুব একনিষ্ঠ। সাঁচিয়া বাড়ি তো, লড়া সাঁচিয়া, ঠাকুরের মামা বাড়ি জায়গায়। তা আমরা ওখানেই গিয়ে সবসময় উঠি, যা লাগবে এই যে কাগজ ছাপানো লড়ার, আমাকে টাকা হোক পয়সা হোক যা লাগুক, একটা বড় ছাপড় দিত উনি, রমেন বাবা। তো গিয়ে ওনার অফিসে, ওনার তো বাস মালিক সমিতির অফিস আছে, সেখানে গিয়ে দাঁড়াইছি দুজন। উনি করছে, উনি ঠাকুরের জেঠু ডাকতো জেঠুর সাথে ঝগড়া করে এসছিস? কারণ সপুর আমি অতবার মধ্যে গেছি। এখন এই মুহূর্তে এই 3:30টায় গাড়ি আসবে আশিক সাগর, এই গাড়িতে উঠবি। ওরে আমার একটা শার্ট কিনে দিল, ওর একটা শার্ট কিনে দিল, আর কি প্যান্ট কি কিনে দিল। ঠাকুরের আমাকে কিনে দিলে ঠাকুরেও দিত আর কি, এরকম একটা। যেখানেই যাই আমাকে দুজনে দিলে ওনারা দিতে হবে, না হয় আমাকে এটা ওনারা দিয়ে দেয়। সে তরমুজ কিনে দিল, কি মাসে, জ্যৈষ্ঠ মাসের দিন মনে হয়, কি ফল টল কিনে দিলে। উনি এদিকে করছে কি, রমেনের নাম্বার তো নাই, ওই রমেনের নাম্বার খুঁজছে। খুঁজে রমেনরে, আমরা রওনা করার সাথে সাথে রমেনরে কল দিচ্ছে, যে যাচ্ছে এই অবস্থা। আর আমরা এসে যখন আশ্রমে দেখি কি লোকজন ভর্তি, মানে উনি শব্দে বলছে, আর ভক্তরা তো আসে, সবাই বলছে এই অবস্থা চলে গেছে, তার আসতেছে লোকজন, উনিও বলেছে লোক গেছে ভরে আশ্রম। আমরা তো আশ্রমে গেট দিয়ে ঢুকতেই পারতেছি না, এত লোক কেন আশ্রমে। আমাকে একটু লজ্জা লাগে, একটু কেমন লাগে, একটু ভয় লাগে। এখন এত লোক, কোনো অনুষ্ঠান নাকি আজকের কোনো কিছু, এত লোক কেন? এখন ঠাকুরের কিছু আরো ওই বয়স্ক লোক, ওই গ্রামের কিছু রসিকতায় কিছু ছিল, কিছু ভাবের ছিল, কিছু মানে সব জায়গারই ঠাকুরের লোক ছিল। ওরা আমরা গিয়ে সামনে গিয়ে দুজন আসামির মতন দাঁড়াইছি, বুঝছো? সত্যি কথা, একেবারে যখন দাঁড়ালাম, ওই যা দেশে রমেন, ওইটা পায়ের উপর রেখে আমরা দুজন আসামির মধ্যে দাঁড়াইছি। শেষে ঠাকুর ওই বৃন্দাবনের কথা সব আলোচনা শুরু করলো। জাবিকার দ্বারে আছে কে দেখবে, মানে বহুত কথা। সে এখন তো ওইখানে সব এমন কোনো মানুষ নাই যে কান্নাকাটি না হইছে, ভাব প্রেম সব গড়াগড়ি। সে শেষে ঠাকুর ধরিয়া জড়াই ধরলো। সে কি কান্না, কি আনন্দ ভক্তেগে। শেষে সবাই মিলেমিশে রান্না করছে, আবার বহু কিছু সব ভক্ত নিয়ে সেবা করলো। এইটাই তো লীলা। এইগুলো ভাবতে গেলে আমার জীবন সার্থক একটাই, শেষে আর কি, যে আমি একটা সদ্গুরুর আশ্রয় ছিলাম। এটাই আমার জীবনের সার্থক। আমি যদি জীবনে কোনোদিন যদি মনুষ্য জগতে আবার আসি, আমি যেন এরকম আবার আসি। আমার জীবন, আমি যত আমারে ঘাত দিক, প্রতিঘাত দিক, সমালোচনা করুক, আমার যতই বক্ত করুক, তারপরে আমার একটা শান্তনা যে আমি সদ্গুরুর আশ্রয় ছিলাম। এটাই আমার জীবন সার্থক। এবার কিছু হলো, মরে গেলাম, বাঁচলাম, কিছু পেলাম না পেলাম, এটাই আমার জীবন সার্থক। যারা লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ যার জন্য তাকাই রয়েছে, তার সেবা করেছি, করতে পারছি, কৃপে করেছি, এটাই আমার জীবন সার্থক। আর কিছু না। কিছু ভক্তরা আছে ঠাকুরের সাথে চলছে, আমার তাকে বয়স 80-85 বছর বয়স, কিন্তু এইবারই নিত্য আছে, দীনেশ আছে, অনেক বয়স 80-85-90 হয়েছে, ঠাকুরের সাথেই এরা চলছে। এক সময় সংসার করলে তো অতভাবে চলতে পারে নাই,
গিয়েছে, 2 দিন 5 দিন থেকেছে, থেকে আবার আনন্দ ফুর্তি করছে। তাকে সাথে কিন্তু আমি কথা বলি, আমি কথা বলি, তুমিও না আপনিও না, জাস্ট তুই। হ্যাঁ, ঠাকুর বলছে এটাই বৃন্দাবনে এরকমই আলাপ হতো, তুই আপনি হয় না। শ্রীকৃষ্ণের সাথেও তুই আলাপ হতো। হ্যাঁ, শ্রীরাম, রাম, সুদাম, হ্যাঁ এইটাই। কিন্তু আমি এখনো তাদের সাথে কিন্তু তুই আলোচনা করি, তারাও খুশি হয়, খুব আনন্দ পায়, আমারও ভালো জানে। আর ঠাকুরের থাকতেও এইভাবে তাকে সেই সময় আলোচনা করতাম, আলাপ করতাম, তুমিও না আপনিও না। তো এইগুলা ভেবে ভেবেই জীবনটা এখন অতিবাহিত করি। কারণ কি, মানুষ এখন অন্যদিকে হয়ে গেছে, তো এগুলো আজকাল মানুষ বেশি চায় না। মানুষ গেছে এখন ক্লাসিক্যাল হয়ে, বেশি ডিজিটাল হয়ে গেছে। আগে শুনছি ঠাকুরের মুখে কালাইয়ে কিন্তু পিরোজপুর থেকে অনেক নামায়, ওখান দিয়া আর বাঁশুড়িয়া অনেক দূর, কিন্তু 80-90 কিলো। ওখান দিয়ে কাঁঠাল পাখি, সেই কাঁঠাল মাথায় নিয়ে করে কিন্তু বাঁশুড়ি এসছে, গুরুকে খাওয়াবে, সেবা করাবে মাথায় করে। তখন এত ভক্তি ছিল, গুরুর প্রতি বিশ্বাস ছিল। বাঁশুড়িয়া শুনছি মানুষ যখন ঢুকতো, স্যান্ডেল পায়ে দিয়ে আসলেও প্রণাম করিয়া ব্যাগে জুতাটা ঢুকে তারপর ঢুকছে। মানুষ কথা বলতে বলতে শুনছি ঠাকুরের মুখে, ভাবে ভাবে নদীও পার হয়ে গেছে, ঠাকুরের মুখের কথা শুনছি। আর এখন এগুলো বলতে গেলেই মানুষ একটু বিচার, ভাই এগুলো হতে পারে। এই জন্য মানুষ আগের চেয়ে অনেক আপডেট হয়েছে। তো ভজন জগৎটা কিছু সমস্যা হয়েছে, তারপরেও চলবে, চলতে হবে, চলবে। তারপরে দেখো, আমি এখন উনি তো একদিন যায় 2 দিন যায় একটু বেশি বেশি, আবার গ্রাম্য ডাক্তার যারা দেখায়, যা গ্যাসের ব্যথা নাকি, যাই হোক ওই একটা স্যাকও দিছি। শেষে আমারে একদিন বললো কি, আমার একটু ডাক্তার দেয় নিবি নাকি দেখ। তা আমরাও আসলে খুব হিমশিম খাই এসব আমি, যে যাইনি, জানি আছি আনন্দ ফুর্তি জানি আছি, তাই যদি কষ্ট পাই, এর চেয়ে বেঁচে থাকার কোনো কিছু মানে হয় না। যাই হোক, শেষে মৃত্যুঞ্জয় বললাম কি, মৃত্যুন গাড়ি কি ব্যাটারি কি বসে গেছে নাকি? কথা স্টার্ট ওঠে, কিন্তু স্টার্ট আছে ঠিক আছে, কিন্তু কাদায় গাড়ি বের করে ভাই। আমি কিন্তু গাড়ি একেবারে বিল্ডিংয়ের সাথে মিশিয়ে দেওয়া নিয়ে, গাড়ি টিন সেট তো, গাড়ি মিশিয়েছে, ঠাকুরে নিয়ে আমি বসাইছি ভিতরে, আমি ছিলাম ভিতরে। পাওয়ার টিলার ছিল একটা, ওই পাওয়ার টিলারে ওই বাঁধিছি। আমি বলছি তুই খালি স্টারিংয়ে ধরে রাখবি, স্টার দিয়ে বা স্টার না দিও, আর পাওয়ার টিলার সামনে পাওয়ার টিলার বাঁধিছি। হ্যাঁ, আর লোক হবে মনে হয়, গাড়ি ধরার লোক নাই, মানে ফাঁকা নাই, এত লোক। ওই গাড়ি ঠেলছে আর ঠাকুরের ভিতরে ধরে রাখছে, ওই স্ট্যান্ডে রাখছে, ওই ঠেলতে একেবারে মাসুরকুল নিয়ে এসছে গাড়ি, পাওয়ার টিলে টাইনে নিয়ে এসছে, আর লোকজন তো পিছনে আছে। আসার পরে ওই গাড়ি মাসুরকুল বসে এক জায়গায় ধুয়ে ফেলছে সব। তো দীপক দা তো আবার গ্যাস্ট্রিকের ডাক্তার, খুলনা, তো উনি নিচ্ছে আর কি। তো ওনারে যখন ওইখানে খুলনা নিয়ে গেলাম, উনি উনি আমার কল দিল যে তুমি বিপ্লবের কাজ করো, ওনারে খালিশপুর নিয়ে যাও, মুজাহিদ ইসলাম আছে ডাক্তার, সবচেয়ে বড় ডাক্তার খুলনার মধ্যে, নিজে ক্লিনিক মুজাহিদ ইসলাম, ওনার নিজে ক্লিনিক। তো ওনাকে নেওয়ার পরে ওইখানে নেওয়ার পরে ওনারা যেখানে আল্ট্রাসাউন্ড করলো, তো ছোটো রুম, আমি ঢুকলাম, ওনার সব গেঞ্জি খুলো, গলার মালাটাও হাতে নিলাম, সব খুলে ফেলো গেঞ্জি, যখন আল্ট্রাসাউন্ড করা হয়ে গেল, আমি আবার জামা কাপড় পরাই, যখন বের করে ডাক্তারদারে গেলাম, মুজাহিদ ইসলাম আমার ধরে কান্না করে দিয়েছে, কান্না করে দিয়েছে। আমার বললো,
মালিক যদি সেও মালিকের মালিক মানে আল্লাহর কথা বলছে, এও তো স্বয়ংসম্পূর্ণ একটা মানুষ। তারপরেও যদি মালিক ভক্তের ইচ্ছা যদি হয়, আমি ইন্ডিয়া সেটাও তো পরে যে হুট করে যাওয়া যায় না। এমনি চলে আসলাম, ও রিপোর্ট সাথে সাথে ওইখানটা দীপক দাদার পাঠাই দিয়েছে, সেও ডাক্তার, বড় ডাক্তার, এও রাশিয়ান, উনিও রাশিয়ানতে বাস করে এসছে দীপকদা বললো, চেম্বারে বসলাম, উনি আবার উনিও আলট্রাসাউন্ড করে, গ্যাস্ট্রিক সব কিছু করে। উনি বউরে বলছে যে ওনার দাদুরে দুইটা সেবা করাই যাওয়া, শেষ রান্না দুইটা রান্না করে হয়তো বা খাওয়াই যাওয়া বাড়ির দা, উনি বাসা থেকে রান্না করে নিয়ে এসছে, খাওয়ালাম। আমি এক গ্লাস, আমি মাখাই এক গ্লাস খাওয়া দিলাম। ওইভাবে আমি চলে আসলাম মাইক্রো দিয়ে, দত্তডাঙ্গা এসে উঠলাম। দত্তডাঙ্গা যখন আসি তখন দত্তডাঙ্গা তো রাস্তা ভালো রাস্তা ছিল না। আমি এবার ওই সাথে একটু হোমিও ট্রিটমেন্টের দরকার, ওইখানের সাথে চললাম। ওই যে খাটটা চিত্ত মামা, ওই বুলেট আছে না, ওখানে মামাদা আসলাম, অনেক দিল। এরপর দত্তডাঙ্গার তাই আমরা দেখি যে দিন দিন একটু নর্মাল পজিশনে সব কিছুই দেখি। তারপর ভক্ত সমাবেশ ডাকলাম বাংলাদেশের সব জায়গা দিয়ে, যে রাই ঠাকুরদের একটা আবেদন, সব ভক্তের কৃপা করে রেখে যায়, এইভাবে আর কি, সেটাও করলাম। তারপরে যখন একটু অসুবিধা, রাত্রে ওইখানে মাইক্রো নিয়ে, তখন বৃষ্টির বলে বৃষ্টি তো আষাঢ় মাসে বৃষ্টি, রাস্তা নাই, ঠেলে ঠুলে কোনভাবে পাচুরিয়াতে আসলাম। পাচুরিয়া খুলনার থেকে ডাক্তার আসলো 4-5 জন, দীপকদা নিয়ে আসলো বড় বড় ডাক্তার। আর গোপালগঞ্জ ছিল এটা ডাক্তার, ওই যে অরুণ ডাক্তার ছিল, অরুণ ছিল তার সাথে। আর খুলনাতে হলো 5-7 জন ডাক্তার আসছিল, সব স্পেশালিস্ট হয়ে। ওরা একটা স্যালাইন দেওয়ার কথা বললো, স্যালাইনটা দেওয়ার পর একটু ভালো মানে ছেলে দেওয়ার এই হয়েছে। ভিতর বাড়ি ছিলাম একমাত্র, যেদিন দেহ রাখবে তার আগের দিনও সবাই তো ঘুম, আমার তো আর ঘুম নাই। আমার সব মানে বর্ষায় একটা হেলান দিয়ে একটা ছিল, রাখাল ঠাকুরের একটা ব্ল্যাকবোর্ড ছিল, ওই যে শিশুগুলো লেখা হয়ে, ওইটা একটা হেলান দিয়ে বসায় দিয়েছে। আমার ডাক দিল, আমার দ্বারে আয়, তোমার পাউডারও টিপে দিতে উনি একটু ঘুমাইছে। পরদিনও যখন দেহ রাখে, আমার একটা ওনার রিপোর্টের দরকার, একটা রিপোর্ট, ওই ডায়াগনোস্টিশনটা নিলাম, ওইটা অরুণ ডাক্তারের দ্বারে আমি যাব, আমি যাইনি। তো ওই রিপোর্টটা দরকার ছিল অরুণ ডাক্তারে। তো অরুণ ডাক্তারও খুব একটা ঠাকুরের সাথে একটা ভালো যোগাযোগ ছিল আগের থেকে, বিশ্বাস করতো সে। যখন দেহ তখন আমি দেখলাম যে গ্যাস সিলিন্ডার নিয়ে আসলাম, গ্যাস দেবো, গ্যাসও তা আমি তো তখন তো দৌড়ের উপরে, বুঝলো না, সেরকম খাওয়া নাই, ঘুম নাই। তবে 1 মাস ধরিয়া 22 দিন ভুগছিল, অসুস্থ হওয়ার 22 দিন ছিল। 22 দিনের মধ্যে তো আর খাওয়া ঘুম ছিল না, আছি না নাই এই অবস্থা। তো আমি পাশেই খালি দাঁড়াইছিলাম, উনি যেখানে দেহ রাখছে ওই যে রাখালে ওই জায়গায় পাট দাঁড়িয়ে আমি দাঁড়ানো, আমি উপরে উঠিনি, পাট দাঁড়িয়ে খালি দাঁড়াই রয়েছি আমি। মানে পুরোটা আর কি দেখলাম, ওই যে খালি দাঁড়াই গেলাম। ওনার একবার গলায় মাংস বাজছিল, পাচুরিয়া থাকতাম আমার, বুঝছো, পাচুরিয়া থাকতাম কি মাস, কার্তিক মাসে সেটা এরকম মনে হয়। তো ওই যে আমাকে জগ মাস্টার আছেন চিন্তা, ও দাদাবাবু সেদিন আসলো, ভিতর বাড়ি মাংস রান্না করছে, ভিতর বাড়ি। তা আমিও একটু খাবার বসাই দিই, আবার উনি এক থালে খাবে, দাদা শ্বশুর তো সেই হিসেবে সে ওদিকেটা খাটাতো বেশি, কিন্তু আধ্যাত্মিক জগতে না সেটা। ওর মাংস দেয়, খায়, একটু খায়, উনি খায়। তা আমি একটু বাইরে গেছি, এর মধ্যে তো হুয়ার দিয়ে দাদা তাড়াতাড়ি আসো, ভাইদের গলায় মাংস বাঁধিছে। মেজাজটা এমন উনিও বলদ হয়ে গেছে এই জগমাস্টার। বেশি কথা বলে তো লাভ নেই কোনো। তাতে রিক্সা আনছি, রিক্সা উঠালাম, আমি সপু আমি তো ঠাকুরের মাঝখানে বসাইয়া
নিয়ে অরুণ ডাক্তার নিয়ে গেলাম। আর উনি আসলেই বাঁধিছে মাংসর যে গিলা থাকে না যেটা আদা ফুলের পাশে, ওইটাই বাঁধিছে। এখন উনি দেহেটে সত্যিই বাঁধিছে। এখন উনি বলছে একটা এক্সরে করতে হবে। তা আমি এক্সরে করার দায় নিয়ে গেছি। এক্সরের সময় এই গলায় মালা টালা সব কাটে ফেলছি, সব কাটে ফেটে আমি মালা খুলতে হবে, সব খুলে এক্সরে করে আমি ঠাকুর নিয়ে এসলাম। সবুর মতো এক্সরে নিয়ে এসিস, ওই এক্সরে নিয়ে এসে দেখা যাচ্ছে মাংস। এখন অরুণ ডাক্তার তো আসলে একটা সমস্যা, তো মেলা আগে তো আরও 25 বছর আগের কথা, এত তো আপডেট ডাক্তারি যে এ তো অপারেশন করা ছাড়া কোনো সিস্টেম নেই। আমি সমস্ত ভক্তমহলে কল দিয়ে জানাইছি কেউ ঢাকা নিয়ে এসো, এই অবস্থা। এখন এত বড় রিস্ক, এটা ভক্তমহলের একটা সম্পদ, বাংলাদেশের সম্পদ, ভক্ত দুনিয়ার সম্পদ, নীতি হাতে রাখলেও সে তো দায়ভার দেবে কিনা। শেষে উনি আবার এনেস্থেশিয়া ডাক্তার সাথে কথা বলিস আছে, অরুণ ডাক্তার বড় বড় এনেস্থেশিয়া যা অবস্থা। শেষে অরুণ ডাক্তার ভিতরেই এই সব বেরোয় যাও, একজনও থাকবেন এখানে। শেষে আমি ছিলাম, রীতা ছিল, 2 জন, আর ঠাকুর আর অরুণ ডাক্তার। ওনার এখানে ছোট দাও থাকে এতটুকু, বুঝছো। এগুলো কিন্তু লীলামৃত, তো এগুলোর দরকার ছিল। সুগারের বাচ্চা, এরকম বাব্বাটা খাওয়া সম্পর্ক দেয়। সুগারের বাচ্চা, দুনিয়ার এত রোগ ভালো করছো, দুনিয়ার এমন কোনো রোগ নাই তুই ভালো না করছিস, তুই মুই তখন। আর তুই এই নিজের এইটার জন্য তোর আজকের এই গলা কাটতে হবে, তোর এই দাঁত এই গলা কাটাও যা, তুই তো মরে যাবি। তোর গলা আমি এই দাঁত দিয়ে কাটবো, তুই নিজে বের করবি। কোনভাবে আমি জানি না, তোর এই গলাটা কাটিয়ে আমি বের করবো, কোনো ডাক্তার আসবে না। সত্যি কথা, উনি কি করে এটা, তাও তো বিকাল হয়েই যায় প্রায়। এই সকালে খাবারের ব্যাপার, 8টা-9টা খাইছে, আর সে তখন বাজে 2টা, এটা কিছু খাতেই পারে না। তখন উনি একটা কাজ দিয়েছে পরে চিলঞ্চি দিয়েছিল, তো আমার একটা চিলঞ্চি থাকতো ঠাকুরের, সব মুখ কুচি করতো, ওইটা সামনে ছিল, ফেলাইছে একটা মাংস। সব দুনিয়ার সব সমস্যার সমাধান একদম। আর জিনিসটা তো এক্সট্রা সব কিছুই দেখা গেছে মাংস। এখন ব্যাপার হলো কি, এগুলো তো ইচ্ছা, আমি এটা করব, আবার এইটা করবো, এখন রাখবো, এরপর থাকবে না।
রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাম হরে Hare Krishna Krishna